৩,৩০০ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক চেয়ারম্যান জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নিয়েছেন তারা। এদিন নিজের সম্পদের তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। পদ হারাতেই বিপদ শুরু হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কদিন আগেই দুদক জানিয়েছিল, বিভিন্ন প্রকল্প থেকে ৮০,০০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন শেখ হাসিনা ও তাঁর পরিবার। এর মধ্যে থেকে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ৩,৩০০ কোটি টাকা পাচারের প্রাথমিক তথ্য মিলেছে। শেখ হাসিনা ও তার ছেলে জয়ের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। সাবেক প্রধানমন্ত্রীর $৩০০ মিলিয়ন পাচার নিয়ে অনুসন্ধান সম্পর্কে কিছু কথা বলবো কিনা, এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে, অনেক ঘটনাই সত্য। আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্য উপাত্ত আসলে পরে আমরা সামনে সরাসরি কথা বলবো। গত ১৬ বছর এসব বিষয়ে দুদক কেন অনুসন্ধান করেনি? সরকারি দলের দুর্নীতি কেন দুদকের চোখে পড়ে না? সাংবাদিকদের এসব প্রশ্নের সদুত্তর দিতে পারেননি কমিশন চেয়ারম্যান। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তবে তিনি জানান, এখন থেকে দুদক দুর্নীতিবাজদের বিরুদ্ধে ওঝার কাজ করবে। সরিষার ভিতরে যদি ভূত থাকে, তো সেই ভূতকে তাড়াবে, সেই ওঝা কোথায়? আমি একদম নিশ্চিন্ত বলতে পারি, সেই বড় ওঝা হচ্ছে সাংবাদিকরা। আমাদের দেখিয়ে দেন। দুদক কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ হাসান ফরিদ বলেন, দুর্নীতি করে কেউ পার পাবে না, সে সংস্কৃতি গড়ে তুলবে দুদক। বড় রাঘব বলা ধরা পড়বে কিনা। আমি একটা সৈনিক মানুষ, আমার নাম হলো দুর্নীতি দমন কমিশন। ইটস নট দুর্নীতিগ্রস্ত দমন কমিশন, দুর্নীতিগ্রস্ত মানুষ দমন কমিশন। আমাদের যদি ফোকাস অবজেক্টিভ থাকে দুর্নীতি, এই দুর্নীতি যাতে সংশ্লিষ্ট যে কেউই হোক, সে দুর্নীতি টানলে সেও আসবে। এ সময় নিজের সম্পদের তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরেন দুদক চেয়ারম্যান। আমার নিজের সম্পদটা বলি, বসিলাতে আমার ১৫০০ স্কোয়ার ফিটের একটি, আমি দুটি আসলে ৭০০ স্কোয়ার ফিটের দুটি মিলিয়ে ১৫০০ স্কোয়ার ফিটের একটা আমার একটা অ্যাপার্টমেন্ট আছে। আমি সেখানে আরো প্রায় ৭০০ স্কোয়ার ফিট আমি নেওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে আছি। পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে আমার স্ত্রীর সাথে একটা খালি জায়গা আছে ৫ কাঠার, এটা একটা আছে। আর আমি বিসিএস প্রশাসন সমিতির সদস্য ছিলাম, সেখানে আমাদের ৮ জন সদস্যের জন্য ১০ কাঠা। অস্থাবর সম্পত্তির মধ্যে আছে আমার বিভিন্ন আকারের ২৫ সেলফ ভর্তি বইপত্র, বাসায় আসবাব, ইলেকট্রনিক সামগ্রী সবকিছু মিলিয়ে লাখ ৫ টাকার জিনিস হবেই। তো আমার একটা ৫ বছর মেয়াদি একটা সঞ্চয়পত্র আছে, এটা ৩০ লক্ষ টাকা। আর ৩ মাস অন্তর সঞ্চয়পত্র আছে ২০ লাখ টাকা। আমার জিপিএফ এর টাকা আমি এখনো তুলিনি, ওখানে ১৭ লক্ষ টাকা আছে। আমার হাতে নগদ এবং ব্যাংক মিলিয়ে এখন প্রায় ৪.৫ লাখ টাকার মতো আছে। পর্যায়ক্রমে দুই কমিশনারও সম্পদ বিবরণী জমা দিবেন বলে জানান তিনি। সবাই সম্পদ বিবরণী দাখিল করব। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সাধারণ মানুষ সংস্কার বোঝে না, মানুষ দ্রুত জাতীয় নির্বাচন চায় বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পঞ্চগড় বিএনপি জনসভায় তিনি আরো বলেন, ১৫ বছরে মানুষ ভোট দিতে পারেনি, এখন স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশে মানুষ ভোটাধিকার ফিরে পেতে উন্মুখ। তার অভিযোগ, পালিয়ে গিয়ে শেখ হাসিনা ভারতে বসে মিথ্যা প্রচারণার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। প্রায় এক যুগেরও বেশি সময় পর সীমান্তের জেলা পঞ্চগড়ে বিএনপির সমাবেশ পরিণত হয় সব শ্রেণীর মানুষের মিলন মেলায়। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সমাবেশে আসেন হাজারো মানুষ। বিএনপি নেতারা অভিযোগ করেন, মন গড়া প্রচারণার মাধ্যমে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি অনেক আগেই রাষ্ট্র সংস্কারের কথা বলেছে। আমরা ২০১৬ সালে আমাদের নেত্রী খালেদা জিয়া তিনি ভিশন বাংলাদেশ 2030 দিয়েছিলেন। বাংলাদেশের কি হতে পারে ভবিষ্যতে ২০৩০ সালে তা বলেছিলেন। আর আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি ২ বছর আগে ২০২২ সালে তিনি ৩১ দফা দিয়েছেন। সেই ৩১ দফাটা কি? সংস্কার। লোকে বলে এই সংস্কার কি জিনিস? সাধারণ মানুষ সংস্কার অত বুঝে না, তাই কি বুঝে? মূল কথা আমি যেন ভোটটা দিতে পারি, আমার দেশে যেন শান্তি থাকে।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনের কথা বললেই অনেকে অসন্তুষ্ট হয়, কিন্তু ভোট দিতে পারলেই সঠিক জনপ্রতিনিধি নির্বাচিত হবে, যিনি মানুষের কষ্ট লাঘব করতে পারবেন। আমাদের ছেলেরা ভোট দিতে পারছে, কেউ পারে না। 3 বার 15 বছর ধরে আর ভোট দিতে পারে না, তাই না? সেই ভোটের অধিকারটা আমরা ফিরে চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, তাই না? এটা বললে আবার কিছু কিছু লোকজন একটু অসন্তুষ্ট হচ্ছে যে খালি ভোটে চাচ্ছেন। হ্যাঁ, আবার ভোট চাচ্ছি এই জন্য যে আমরা ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারবো। সেই লোক পার্লামেন্টে গিয়ে আমাদের জন্য ভালো কাজ করবে, দেশটাকে ভালোভাবে সঠিকভাবে সাজায় দিবে, তাই না? গণহত্যাকারী আওয়ামী লীগের চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। পালিয়ে গিয়ে হাসিনা ওইখান থেকে সে ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতিতে শাহবাগে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন আবাসিক অনাবাসিক ট্রেনি চিকিৎসকরা। আন্দোলনকারীদের দাবির সাথে একাত্মতা জানিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বৃহস্পতিবারের মধ্যে তাদের নবম গ্রেডের ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা দিতে সরকারের সাথে আলোচনা হয়েছে। মনির হোসেন তপুর রিপোর্ট। কর্মবিরতির ঘোষণা দিয়ে রোববার সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করেন আবাসিক অনাবাসিক ট্রেনি চিকিৎসকরা। পরে দুপুর 2টার দিকে শাহবাগ অবরোধ করেন তারা। যান চলাচল বন্ধ করে দেয়ায় আশপাশের পুরো এলাকায় তীব্র যানজট দেখা দেয়। বিকেলে আন্দোলনকারীদের সাথে একাত্মতা জানাতে আসেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, তাদের দাবি শতভাগ যৌক্তিক। আগামী মাস থেকে নতুন ভাতা কার্যকর করতে হবে, তা না হলে চিকিৎসকদের সাথে তারাও রাজপথে নামবে। একজন ডক্টর যখন তার ওই ট্রেনিংটি সর্বোচ্চ মনোযোগের সাথে করবে, যখন তিনি ধীরে ধীরে একজন বিশেষজ্ঞ ডক্টর হয়ে উঠবেন, সেই সময় তার নিজের পেটের চিন্তা করতে হয়, তার চিন্তা করতে হয় তার পরিবার কিভাবে চলবে। আশার খেলা আর চলবে না। আমাদেরকে কমিটমেন্ট দিয়েছে নবম গ্রেড সমমান সুযোগ সুবিধা সম্পন্ন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টরদের যে তাদের যে ভাতা এবং অন্যান্য সুবিধা, সেই সুযোগ সুবিধা সম্পন্ন যে ঘোষণাটি হবে, এই ঘোষণা বৃহস্পতিবার বিকাল 5টার মধ্যে আসতে হবে। যদি এই বৃহস্পতিবার বিকাল 5টার মধ্যে এটি না হয়, তাহলে আমরা কথা দিচ্ছি আমরা তাদের সাথে একসাথে রাজপথে নামবো। এই প্রতিশ্রুতিতে শাহবাগ ছাড়েন আন্দোলনকারীরা। আমরা একটা কমিটমেন্ট নিয়ে বাসায় ফিরছি যে বৃহস্পতিবারের মধ্যে বিকালের মধ্যে প্রজ্ঞাপন আকারে পাস হবে প্রতিটা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ডক্টর নবম গ্রেডের সমমানের স্যালারি এবং সকল সুযোগ সুবিধা পাবে। তবে আমাদের কর্মবিরতি বিষয়ে আনুষ্ঠানিকভাবে আমরা আপনাদের জানাবো। আপাতত আমাদের কর্মবিরতি চলবে। পরে যান চলাচল শুরু হয়। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ 3 দফা দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে জুলাই অভ্যুত্থানের প্রেরণায় প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন ইনকলাব মঞ্চ। রাজধানীতে গণ অনশন কর্মসূচি থেকে এই দাবি জানান তারা। বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি মানা না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেয় সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান হাদি। এ সময় রাজনৈতিক দলগুলো যার যার মতো ফায়দা হাসিল করলেও ছাত্ররা এখনো রাজপথে কেন, সেই প্রশ্ন তোলেন তারা। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। 24-এর অভ্যুত্থানে একসাথে যারা আন্দোলন করেছিল তারাই এখন নিরাপত্তাহীনতায়, এমন দাবি তুলে রাজধানীর কাকরাইলে মিন্টো রোডের প্রবেশ মুখে 4 ঘন্টা ধরে গণ অনশন কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনাও করেন তারা। যে জুলাই পার হয়েছে কেবলমাত্র 5 মাস হয়নি, এখনই যদি 5টা স্টুডেন্টকে মেরে ফেলে, এই 5 সংখ্যা 500-তে যাবে, 5000-এ যাবে, তাহলে আপনাদেরকে কেন বসানো হয়েছিল? এই যে এত সময়ের মধ্যে যে গোয়েন্দা সংস্থা ঠিক হয় নাই, আমাদের ভাইয়েরা মারা যাচ্ছে, এর দায় কি আমরা শুধুমাত্র গোয়েন্দা সংস্থাকে দিব না সরকারকে দিব? এটা ঠিক করার দায়িত্ব ছিল সরকারের। যদি জুলাইয়ের বিপ্লবীদের নিরাপত্তায় আপনি দিতে না পারেন, তাহলে তো আপনাদের ওই গদি আপনারা ডিজার্ভ করেন না। এ সময় মানুষের ভোগান্তি এড়াতে গণ অনশন কর্মসূচি থেকে সরে আসার আহ্বান জানান উপদেষ্টা মাহফুজ আলম, সমন্বয়ক সার্জিস আলম সহ অন্যান্যরা। কিন্তু সড়ক ছেড়ে যাননি তারা। এই জন্য 3 ঘন্টা রাস্তার পাশে বসে ছিলাম না,
তো এখন এখানে আসবো না, তাহলে করবোটা কি আমরা? পরে বিকেলে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলামের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে ইনকিলাব মঞ্চ। এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের ব্যাপারে কোন দৃশ্যমান উন্নতি দেখা না যায়, সন্ত্রাসীদের গ্রেফতারের উন্নতি দেখা না যায়, আগামী 29শে ডিসেম্বর রবিবার দুপুর 1টায় আমরা সচিবালয় ঘেরাও করব, অবস্থান কর্মসূচি গ্রহণ করব। এর আগে বেলা 12টায় শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে একটি মিছিল বের হয়। পরে কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়ে গণ অনশন শুরু করে সংগঠনের নেতাকর্মীরা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।